হ্যালো দর্শক বন্ধুরা, আজকে যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি মূলত সিরাম সম্পর্কে। স্কিন কেয়ার প্রোডাক্টে আমাদের বাজার এখন ছেয়ে গেছে, আমরা সবাই জানি। আমরা সকলেই কম বেশি স্কিনের চর্চা করে থাকি এবং এই স্কিন চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিরাম। এই সিরামে কিন্তু অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস এখন কিন্তু বাজারে পাওয়া যায়। যেমন আপনার রেটিনলের নাম শুনেছেন, পেপটাইডসের নাম শুনেছেন, গ্লাইকোলিক অ্যাসিডের নাম শুনেছেন, ভিটামিন সি সিরামের নাম শুনেছেন, হায়ালিউরনিক অ্যাসিড সিরামের নাম শুনেছেন, নিয়াসিনামাইড। এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে কোনটি কোন টাইপের স্কিনের জন্য ভালো, এগুলো কিভাবে কাজ করে এবং কাদের জন্য ভালো, কি ক্ষতি করতে পারে, কারা ব্যবহার করবেন না, এই সমস্ত জিনিস নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। মূলত আজকের আলোচনাটি আমরা চারটি ভাগে ভাগ করব। প্রথমত, যে কোন কোন সিরাম অয়েলি স্কিন পেশেন্টের জন্য ভালো। দ্বিতীয়ত, ড্রাই স্কিনের জন্য কোন কোন সিরাম ভালো। তৃতীয়ত, পিগমেন্টেশনের জন্য কোন কোন সিরাম ভালো। এবং লাস্টে, এজিং প্রিভেন্ট করার জন্য কোন কোন সিরাম ভালো। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে অয়েলি স্কিন পেশেন্টের জন্য কোন কোন সিরাম ভালো। অয়েলি স্কিনের পেশেন্টের জন্য মূলত 4 ধরনের সিরাম আমরা ব্যবহার করে থাকি। তার মধ্যে প্রথমেই আসে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, তারপরে গ্লাইকোলিক অ্যাসিড, রেটিনল এবং অ্যাজিয়ালিক অ্যাসিড। অয়েলি স্কিনের পেশেন্টদের যেহেতু তাদের মুখে অয়েলের ভাগ বেশি থাকে, এই অয়েলগুলো কিন্তু মুখের পোর্স অনেক সময় বন্ধ করে দেয়। তার ফলে ব্রোনো, ওপেন কমেডোনস, ক্লোজড কমেডোনস, হোয়াইট হেড এবং ব্ল্যাক হেড, এই সমস্ত জিনিসগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্ষেত্রে প্রথমেই আমরা যে সিরামটির কথা বলবো সেটি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড সিরাম। এই স্যালিসাইলিক অ্যাসিড সিরামটি কিন্তু একটা বিটা হাইড্রক্সি অ্যাসিড জাতীয় সিরাম। এই সিরামটা কিন্তু লাইফোফিলিক, এর তেলের প্রতি আকর্ষণ বেশি। আমরা জানি আমাদের স্কিনে একটি অয়েল সিক্রেটিং গ্ল্যান্ড থাকে। এই অয়েল সিক্রেটিং গ্ল্যান্ডটি হলো সিবেশিয়াস গ্ল্যান্ড। তো স্যালিসাইলিক অ্যাসিড এই সিবেশিয়াস গ্ল্যান্ডের অয়েল সিক্রেশনের মাত্রাটাকে কমিয়ে দেয় এবং এটি কিন্তু একটা এক্সফোলিয়েটার হিসাবেও কাজ করে। আমাদের স্কিনের যে ডেড লেয়ার বা আমরা যেটাকে কেরাটিন লেয়ার বলি, এই কেরাটিন লেয়ারটাকে এক্সফোলিয়েট করতেও সাহায্য করে। সুতরাং এটি দুটিভাবে কাজ করলো। এক হচ্ছে সিবেশিয়াস গ্ল্যান্ডের অয়েল সিক্রেশনটাকে কমিয়ে দিল, তার সাথে সাথে উপরের লেয়ারটাকে এক্সফোলিয়েট করে উপরের লেয়ারের যে তেলের ভাব, তেলের মাত্রা, সেটাকে কিন্তু প্রিভেন্ট করে। এই স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু প্রচণ্ড যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই ভালো। আমরা অনেক সময় স্যালিসাইলিক অ্যাসিড বেস সিরামও ব্যবহার করি, ফেস ওয়াশও ব্যবহার করি, মূলত ব্রোনোর পেশেন্ট বা অ্যাকনের পেশেন্টদের ক্ষেত্রে। এই স্যালিসাইলিক অ্যাসিড সিরামটি কিন্তু ড্রাই স্কিনে মোটেও ব্যবহার করা উচিত না। এটি প্রচণ্ড ইরিটেশন করবে, স্কিন আরও ড্রাই করবে। সুতরাং আপনাদের যাদের ড্রাই স্কিন, আপনারা স্যালিসাইলিক অ্যাসিড বেস সিরাম বা ফেস ওয়াশ কিন্তু ব্যবহার করবেন না। স্যালিসাইলিক অ্যাসিড কনসেন্ট্রেশনটা আপনারা খেয়াল রাখবেন। খুব বেশি কনসেন্ট্রেশনে যদি ব্যবহার করেন, আপনাদের স্কিনটি কিন্তু অতিরিক্ত ড্রাই হতে পারে। এরপরে আমরা যে সিরামটির কথা আলোচনা করব সেটি হচ্ছে রেটিনল। এই রেটিনল সিরামটি কিন্তু খুবই পপুলার এবং এটি অ্যান্টি এজিং সিরাম হিসাবেও কাজ করে। রেটিনল হচ্ছে একটি ভিটামিন এ ডেরিভেটিভ এবং এটি আপনার কোলাজেন সিনথেসিসকে বাড়ায়। এটি এক্সফোলিয়েটার হিসাবেও কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে এবং স্কিনের গ্লোয়িংয়ের জন্য হেল্প করে। মনে রাখবেন, রেটিনোইক অ্যাসিড কিন্তু খুব সেফ, কিন্তু এর পরিমাণটা, কনসেন্ট্রেশনটা ইম্পর্টেন্ট। খুব কম কনসেন্ট্রেশনে যদি ব্যবহার করেন সেটি যেমন কাজ করবে না, তেমন খুব বেশি কনসেন্ট্রেশনে ব্যবহার করলে সেটা কিন্তু জেরোসিস বা স্কিন ড্রাইনেস করতে পারে। যদি রেটিনল সিরাম আপনার স্কিনে ড্রাইনেস করে, সেক্ষেত্রে আপনি প্রথমে একটা ময়েশ্চারাইজার ব্যবহার করে রাতের বেলা তার 5-10 মিনিটের মধ্যে তার উপরেই রেটিনল সিরামটি লাগিয়ে নিতে পারেন। মনে রাখবেন, যে সিরামগুলো আমরা আলোচনা করছি, স্যালিসাইলিক বা রেটিনল যে সিরাম, এগুলো কিন্তু রাতের দিকে ব্যবহার করবেন, দিনের দিকে নয়। রেটিনল সিরাম কিন্তু আপনার এজিংকে প্রিভেন্ট করতে পারে। অনেকে মনে করেন যদি আপনার অলরেডি এজিংয়ের ছাপ চলে আসে, রিঙ্কেলস চলে আসে, স্যাগিং চলে আসে, সেটাকে কিন্তু রেটিনল সিরাম রিভার্স করতে পারবে না। মনে রাখবেন, এটি যদি আপনি দীর্ঘদিন ব্যবহার করেন, আপনার যে এজিং প্রসেস, আপনার মুখের যে বয়সের ছাপ, রিঙ্কেলস আসার যে সময়, সেটাকে ধীরে ধীরে এটা বাড়িয়ে দেয়। তার মানে আপনার এজিং প্রসেসটাকে স্লো করে দেয়। তো রেটিনল সিরাম কিন্তু স্কিনের জন্য যথেষ্ট উপকারী।
এরপরে আমরা আসবো অ্যাজিয়ালিক অ্যাসিড সিরাম। এই অ্যাজিয়ালিক অ্যাসিড সিরামটি স্কিনের পিগমেন্টেশন এবং স্কিনের অয়েলি ভাব কমানো দুটোর দিকেই এটা কাজ করে। অ্যাজিয়ালিক অ্যাসিড সিরামটি টাইরোসিনেজ একটি ইনহিবিটার এবং এটি স্কিনের টাইরোসিনেজ যে এনজাইমটা থাকে সেটি ইনহিবিট করার মাধ্যমে স্কিনের মেলানিন সিনথেসিসকে কমিয়ে দেয়। তার সাথে সাথে এটি এক্সফোলিয়েটার হিসাবেও কাজ করে, যার ফলে স্কিনের উপরের লেয়ারের যে অয়েলি ভাব সেটা কমিয়ে দেয়। সেই জন্য ব্রণর যে কালো দাগ বা ব্রণ বা মুখে অনেক সময় যে পিগমেন্টেশনগুলো আসে, এই সমস্ত ক্ষেত্রে অ্যাজিয়ালিক অ্যাসিড সিরাম কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু এটি অবশ্যই অয়েলি স্কিন পেশেন্টের জন্য যতটা ভালো, ড্রাই স্কিনের পেশেন্টের কিন্তু শ্যুট নাও করতে পারে, সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা আসি গ্লাইকোলিক অ্যাসিড। গ্লাইকোলিক অ্যাসিড আমরা কেমিক্যাল পিল হিসাবে ইউজ করি। গ্লাইকোলিক অ্যাসিড হচ্ছে কিন্তু একটু আলফা হাইড্রক্সি অ্যাসিড এবং এটি স্কিনের এক্সফোলিয়েটার হিসাবেই মূলত কাজ করে। অনেক সিরামে এবং ফেস ওয়াশে এই ইনগ্রিডিয়েন্টসটি পাওয়া যায় এবং এটি স্কিনের যে উপরের লেয়ারের অয়েল ভাবটাকে কমিয়ে দেয় এবং এটির যথেষ্ট এফেক্ট আছে স্কিনের পিগমেন্টেশন কমানোর। আপনি যদি গ্লাইকোলিক অ্যাসিড সিরাম দীর্ঘদিন সঠিক কনসেন্ট্রেশনে ব্যবহার করেন, আপনার স্কিনটি কিন্তু ভালো থাকবে এবং পিগমেন্টেশনটাও আস্তে আস্তে কমবে। অনেক সিরামে কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসটি আছে, কিন্তু খেয়াল রাখবেন এটি স্কিনের মাইল্ড এক্সফোলিয়েশন করে, সেই জন্য খুব ড্রাই স্কিন পেশেন্ট এটি অ্যাভয়েড করবেন। অয়েলি স্কিন পেশেন্টের জন্য কিন্তু এটি খুবই ভালো। এরপরে আমরা আসি যে ড্রাই স্কিন পেশেন্টের জন্য কোন কোন সিরাম খুবই ভালো। তার মধ্যে প্রথমেই আপনারা নাম শুনে থাকবেন হায়ালুরোনিক অ্যাসিড। এইটি কিন্তু বহুল প্রচলিত এবং এখন খুবই বিখ্যাত হচ্ছে আস্তে আস্তে। কিন্তু মনে রাখতে হবে হায়ালুরোনিক অ্যাসিড কিন্তু একটু লার্জ মলিকিউল, এটি কিন্তু স্কিনের পেনিট্রেশন পাওয়ার খুব কম। সেই জন্য হায়ালুরোনিক অ্যাসিড আপনার স্কিনের শুধু উপরের লেয়ারেই থাকতে পারে, এটি কিন্তু ডিপ লেয়ারে কখনোই যাবে না। হায়ালুরোনিক অ্যাসিড নর্মালি আমাদের স্কিনের ডিপ লেয়ার ডার্মিসে কিন্তু থাকে এবং এই হায়ালুরোনিক অ্যাসিডের জল ধারণ ক্ষমতা অত্যন্ত বেশি হয়, সেই জন্য এটি ওয়াটার অ্যাবজর্ব করে আপনার স্কিনটাকে ময়েস্ট রাখে এবং হাইড্রেটেড রাখে, যার ফলে হায়ালুরোনিক অ্যাসিড আমাদের স্কিনে যখন বেশি থাকে ইয়াং এজে স্কিনটা কিন্তু হাইড্রেটেড থাকে। বয়সের সাথে সাথে হায়ালুরোনিক অ্যাসিডের পরিমাণ স্কিনের ডার্মিস লেয়ারে কমে যায় এবং যার ফলে কিন্তু মুখটি রুক্ষ সূক্ষ্ম হতে পারে। কিন্তু হায়ালুরোনিক অ্যাসিড সিরাম যদি আপনি ব্যবহার করেন, এটি কিন্তু আপনার এপিডার্মাল লেয়ার বা স্কিনের উপরের লেয়ারে থাকবে এবং সেই লেয়ারেই এটি আপনার ওয়াটার অ্যাবজর্ব করবে এবং একটি গ্লোয়িং এবং শাইনিং স্কিন আপনাকে দেবে, কিন্তু এটা কখনোই পেনিট্রেট করে ভেতরের লেয়ারে কিন্তু পৌঁছাবে না। সেই জন্য হায়ালুরোনিক অ্যাসিডের আমরা অনেক ফিলার ব্যবহার করে থাকি, যেগুলো আপনারা শুনে থাকবেন, যেগুলো আমরা কিন্তু মাইক্রো ইনজেকশানের মাধ্যমে স্কিনের ডিপ লেয়ারে বা কখনো কখনো বোনের উপরেও দিয়ে থাকি। এটা কিন্তু এজিং রিভার্স করার একটি বহুল প্রচলিত ইনজেকশান, যেটাকে আমরা ফিলার বলি, ওখানে কিন্তু এই হায়ালুরোনিক অ্যাসিডটি ব্যবহার হয়। এরপরে আরেকটি সিরাম যেটা ল্যাকটিক অ্যাসিড বলা হয়, এই ল্যাকটিক অ্যাসিডও কিন্তু ড্রাই স্কিন পেশেন্টের জন্য খুব ভালো। যেমন এই ল্যাকটিক অ্যাসিডেরও কিন্তু এটি একটি আলফা হাইড্রক্সি অ্যাসিড, এর জল ধারণ ক্ষমতা আছে এবং এটি মাইল্ড এক্সফোলিয়েটও করে। যেহেতু এর জল ধারণ ক্ষমতা আছে, সেহেতু ল্যাকটিক অ্যাসিড সিরাম যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার স্কিনটি কিন্তু হাইড্রেটেড এবং শাইনি থাকবে। একটি জিনিস খেয়াল রাখতে হবে, আপনার স্কিনটি যদি অত্যন্ত ড্রাই হয়, তাহলে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড বা হায়ালুরোনিক অ্যাসিড সিরাম ব্যবহার করলে আপনি স্কিনটি গ্লো করবে না। এক্ষেত্রে আপনাকে কিন্তু প্রপার ময়েশ্চারাইজার ব্যবহার করা, এটা কিন্তু খুবই জরুরি। এরপর আমরা আসব পিগমেন্টেশনের জন্য কোন কোন সিরাম উপকারী। পিগমেন্টেশনের জন্য আপনার কোজিক অ্যাসিড, আরবিউটিন এবং গ্লুটাথায়োন, তার সাথে অ্যাজিয়ালিক অ্যাসিড এবং নিয়াসেনামাইড এবং ভিটামিন সি, এই সিরামগুলো খুবই উপকারী। আমরা একটি একটি করে আলোচনা করব। প্রথমে আমরা আসি কোজিক অ্যাসিড সম্পর্কে। এটি কিন্তু টাইরোসিনেজ ইনহিবিট করে এবং যার ফলে মেলানিন সিনথেসিস কমায় এবং আলফা আরবিউটিনও এইভাবে কাজ করে। মনে রাখতে হবে এটি কিন্তু খুবই স্ট্রং এবং এটি আমরা যে সাধারণত মুখের কালো দাগ বা মেচে দাগ সরানোর জন্য ইউজ করে থাকি, এটি কিন্তু যথেষ্ট স্ট্রং। সুতরাং এটি আপনি যদি সিরামে ব্যবহার করেন, একটু লো কনসেন্ট্রেশনে করতে হবে, তা না হলে কিন্তু এটি দীর্ঘদিন ব্যবহার করলে আপনার মুখে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে, ইরিটেশন, ড্রাইনেস, জ্বালা করা বা সেন্সিটিভিটি বেড়ে যেতে পারে। কিন্তু কোজিক অ্যাসিড এবং আরবিউটিন খুব শক্তিশালী পিগমেন্টেশন কমানোর কিন্তু ওষুধ।
জেনারেলি আমাদের যে সিরামটি এখন সবথেকে কমনলি ব্যবহার হচ্ছে সেটি হচ্ছে নিয়াসিনামাইড। এটি কিন্তু একটি ভিটামিন B3, যেটি একটি ওয়াটার সলিউবেল ভিটামিন। এই নিয়াসিনামাইডের কিন্তু মেলানিন তৈরি করার, আমাদের স্কিনে মেলানিন তৈরি করার যে মাত্রা সেটাকে কমাতে পারে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে। কিন্তু এটি কিন্তু কোজিক অ্যাসিড বা আরবিটুনের থেকে কিন্তু একটু উইক। সেহেতু এটা যে আপনার মুখের পুরোপুরি যদি মেচেদার দাগ থাকে বা ফ্রেকেলস থাকে বা লেন্টিজেন্স থাকে, এটা কিন্তু কমাতে পারবে না। এটি মূলত আপনার জেনারেলি স্কিনটার টোনটা একটু বেটার করতে সাহায্য করবে, কিন্তু এটি খুব সেফ এবং এটির কনসেন্ট্রেশন কিন্তু সঠিক মাত্রায় ইউজ করা উচিত। এটি সিরামে বহুল প্রচলিত। এছাড়া যে সিরামগুলো আমরা পাই, যেমন হচ্ছে ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরাম কিন্তু খুব কমনলি আমরা ইউজ করি। ভিটামিন সি সিরাম একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং এটির পিগমেন্টেশন কমানোরও ক্ষমতা আছে এবং এটি সূর্য আলোক থেকেও আমাদেরকে প্রোটেকশান দেয়। তার সাথে সাথে এটি কিন্তু কোলাজেন সিনথেসিসেও সাহায্য করে। সুতরাং ভিটামিন সি আমরা ওরালি খাই বা সিরাম হিসাবে ইউজ করি, সেটা কিন্তু যথেষ্ট উপকারী। একটা জিনিস মনে রাখতে হবে যে ভিটামিন সি কিন্তু খুব সহজে ডিসইন্টিগ্রেট হয়ে যায় সূর্যালোকের প্রভাবে। সেই জন্য দিনের বেলায় এটি না ব্যবহার করে রাতের দিকে ব্যবহার করাই ভালো। ভিটামিন সির খুব বেশি সাইড এফেক্ট নেই এবং এটি বহু মানুষ পছন্দ করেন। এরপরে আমরা আসবো আরেকটি ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে, তার নাম হচ্ছে গ্লুটাথায়ন। আপনারা নাম শুনে থাকবেন, এই গ্লুটাথায়ন কিন্তু অনেকেই ফর্সা হওয়ার জন্য ট্যাবলেট বা ইনজেকশান নিয়ে থাকেন। এই গ্লুটাথায়ন কিন্তু এখন ফেস ওয়াশ বা সিরামেও চলে এসছে, আমরা অনেকেই ইউজ করে থাকি। কিন্তু এগেন গ্লুটাথায়ন কিন্তু স্কিন থেকে খুব একটা অ্যাবজর্ব হয় না, এমনকি ট্যাবলেট আকারেও যদি আমরা খাই এই গ্লুটাথায়ন কিন্তু ব্লাডে খুব বেশি অ্যাবজর্ব হয় না। সুতরাং গ্লুটাথায়ন যদি আপনাকে ব্যবহার করতেই হয়, তাহলে এটা কিন্তু আপনাকে আইভি ইনজেকশান নিতে হবে কিংবা জিভের তলায় সাবলিঙ্গুয়াল ট্যাবলেট হিসাবে আপনি নিতে পারেন। এছাড়া কিন্তু অন্যান্য ফর্মে লাইক সিরামে বা ফেস ওয়াশে গ্লুটাথায়নের মাত্রা আপনি যতই বাড়ান, মনে রাখবেন এটা কিন্তু আপনার কোনো কাজে লাগবে না। এটা কিন্তু একটা এক্সপেন্সিভ ব্লাফ। লাস্টলি অ্যাজিয়ালিক অ্যাসিড সম্পর্কে আমরা বলেছিলাম। অ্যাজিয়ালিক অ্যাসিড আপনাদের স্কিনের পিগমেন্টেশন কমাতে কিন্তু যথেষ্ট সাহায্য করে। তো এই সিরামগুলোর ক্ষেত্রে আমাদের পিগমেন্টেশন যাদের আছে, এই সিরামগুলোর কথা আমরা কিন্তু মনে রাখবো। লাস্টে আমরা আসবো যে এজিং প্রিভেন্ট করবার জন্য কোন কোন সিরাম উপকারী। প্রথমত মনে রাখতে হবে, আপনি যদি একবার এজিং আপনার মুখে চলে আসে, তাহলে কিন্তু কোনো সিরামই এটাকে রিভার্স করতে পারবে না। সেক্ষেত্রে মনে রাখতে হবে আপনাকে বোটক্স বা ফিলারের মাধ্যমে কিছুটা আপনি উপকার পেতে পারেন। সেই জন্য আপনি যদি এজিং প্রিভেন্ট করতে চান, খুব অল্প বয়স থেকে, ইয়াং এজ থেকেই কিন্তু আপনি এই সিরামগুলো ইউজ করতে শুরু করুন। একটা কথা মাথায় রাখবেন, এজিংয়ের প্রিভেন্ট করার সবথেকে বড় হাতিয়ার কিন্তু সানস্ক্রিন। বিনা সানস্ক্রিন ব্যবহার করে আপনি যে সিরামই ব্যবহার করুন, কোনো কাজে আসবে না। এজিং প্রিভেন্ট করবার জন্য যে সিরামগুলো আছে তার মধ্যে প্রথমেই আসে রেটিনল সিরাম। এরপরে আপনার বোটক্স লাইক পেপটাইড বা আরজিরেলিন বলে একটা নতুন সিরামের কনসেপ্ট আসছে, যেটি কিন্তু যথেষ্ট উপকারী। এছাড়া হায়ালুরনিক অ্যাসিড এবং ভিটামিন সিও কিন্তু কিছুটা এজিংয়ে হেল্প করে। এই ছিল বন্ধুরা আমাদের ডিটেল ডেসক্রিপশান বিভিন্ন সিরাম সম্পর্কে। এরপরে আমরা একটি নির্দিষ্ট সিরাম নিয়ে আরও ডিটেলসে পরবর্তীকালে কখনো আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।